হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি মডেল কোশ্চেন সেট 5 ফিজিক্সের এমসিকিউ পার্ট। ওকে, এখানে সব ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে, এম ভর ও ই আধানযুক্ত একটি স্থির কণাকে ভি বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করলে কণাটির অন্তিম ভরবেগ কত হবে। আমাদেরকে জিজ্ঞেস করেছে কণাটির অন্তিম ভরবেগ কত হবে। ওকে, আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি জানি না ই ভি, কি হয় ইভি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার, এইটাকে যদি আমরা কার আকারে নিয়ে আসি, এম ভি অর্থাৎ ভরবেগের আগে আকারে নিয়ে আসি না, এটাকে আমরা জানি কে ইকুয়ালস টু ইভি। ওকে, আর কি জানি আমরা কে ইকুয়ালস টু কি হয় না স্যার, পি স্কোয়ার বাই 2m হয়। কি হয়, পি স্কোয়ার বাই 2m। তাহলে পি স্কোয়ার বাই 2m ইকুয়ালস টু ইভি হবে। তাহলে এখান থেকে কি আসবে না, পি স্কোয়ার ইকুয়ালস টু 2m ইভি হবে। ওকে, তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু কি আসবে না, রুট আন্ডার 2m ইভি। এইখানে পিটা কি না, পিটাই হচ্ছে ভরবেগ। তাহলে কি দেখলাম, আমরা জানি রিলেশন কি হচ্ছে, গতিশক্তি কিন্তু তড়িৎ শক্তির সঙ্গে সমান হয়। আর গতিশক্তিকে আমরা কি দিয়ে লিখি, কে দ্বারা। তাহলে কে ইকুয়ালস টু ইভি, কেটাকে যদি আমরা ভরবেগের আকারে নিয়ে আসি, আমরা জানি কে ইকুয়ালস টু কি, পি স্কোয়ার বাই 2m। তাহলে পি স্কোয়ার বাই 2m লিখলাম। তাহলে পি স্কোয়ার বাই 2m ইকুয়ালস টু ইভি, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, 2m ইন্টু ইভি। আচ্ছা, তাহলে পি ইকুয়ালস টু কি হবে, রুট আন্ডার 2m ইভি, অর্থাৎ কি হচ্ছে সেকেন্ড অপশন আমাদের অ্যান্সার হবে। ওকে, আচ্ছা স্যার, পরের কোশ্চেনে কি কোশ্চেনে অ্যান্সার হবে না, বলছে তিনটি একই ধরনের ধারককে একবার সমান্তরাল সমবায় এবং একবার শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য ধারকত্বের অনুপাত কত হবে। ওকে, চলো দেখি আমরা কি সলিউশন আছে। আচ্ছা, এইখানে সলিউশনটা কিন্তু আমাদের একটুখানি মিস্টেক আছে, আমরা এটাকে ভেলোসিটি ভেবে এটাকে ক্যালকুলেশন করে দিয়েছিলাম, যেটা আমরা উপরে করে দিলাম, ওটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এখানে কি আছে, তিনটেকে যদি শ্রেণী সমবায়ে রাখা হয় তাহলে কি আছে, সেখানে তুল্য ধারকত্ব হবে সিএস ইকুয়ালস টু c/3। আর যদি এটাকে সমান্তরালে রাখা হয় তাহলে কি হবে না স্যার, 3c হবে, কেননা তিনটা আমরা জানি যোগ হয়ে যায়, কেননা সব একই ধরনের বলেছে। তাহলে স্যার সিপি বাই সিএস আমাকে বলেছে সমান্তরাল বাই শ্রেণী, মানে সমান্তরাল এবং শ্রেণীর ক্ষেত্রে অনুপাত কি হবে। তাহলে কি হবে, 3c/c/3, তার মানে কি হবে, আলটিমেটলি সিসি কেটে যাবে, দিয়ে কি হবে 3 × 3 9 হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের রেশিও কি হবে, 9:1 হবে। তো এটা আমাদের শর্ট ট্রিক্সে আমরা কী কী মনে রাখবো, সিপি বাই সিএস ইকুয়ালস টু এন স্কোয়ার। যদি ক্যাপাসিটারের ক্ষেত্রে বলে তাহলে সিপি বাই সিএস ইকুয়ালস টু এন স্কোয়ার, যেখানে এন ইকুয়ালস টু দ্য নাম্বার অফ ক্যাপাসিটার, কতগুলো ক্যাপাসিটার সেখানে আমরা যুক্ত করছি বা কতগুলো ধারক আমরা যুক্ত করছি। আর যদি রোধের ক্ষেত্রে হয় তাহলে রোধের ক্ষেত্রে উল্টো হবে, অর্থাৎ আর এস বাই আরপি, আগেরটার ক্ষেত্রে সিপি বাই সিএস আছে আর এক্ষেত্রে আর এস বাই আরপি। তাহলে আর এস বাই আরপি ইকুয়ালস টু এন স্কোয়ার। ওকে, যেখানে এন ইকুয়ালস টু নাম্বার অফ রেজিস্টার বা রোধ। আচ্ছা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা কি দেখতে পেলাম না স্যার, 9:1 হবে আমাদের এখানে অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসি, বলছে একটি রূপোর তারকে টেনে 1% বৃদ্ধি করা হলো, এখন তারটির রোধ হবে, তারটির রোধ কত হবে। ওকে, তাহলে দেখি এর সলিউশন আমরা কি করে করব। এখানে আমাদের দেওয়া আছে কি না স্যার, R1 ইকুয়ালস টু আমরা কি, আর ইকুয়ালস টু আমরা কি জানি, রো ইন্টু এল বাই এ। তাহলে R1 ইকুয়ালস টু কি হবে স্যার, রো ইন্টু L1 বাই A1 স্যার, রো। আচ্ছা, কি যেহেতু রূপোর তার কি আছে স্যার, রোটা তো আমার কনস্ট্যান্ট, কিন্তু আমরা টেনে লম্বা করছি মানে কি এল চেঞ্জ হবে স্যার, দৈর্ঘ্য যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই কি হচ্ছে, আমরা যদি স্যার টেনে লম্বা করলে তারটা দৈর্ঘ্যে বাড়ার সঙ্গে সঙ্গে কি আছে, প্রস্থে কিন্তু সংকুচিত হয়ে যায়, ওই জন্য স্যার এ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্যার এখান থেকে আমরা কি রিলেশন পাচ্ছি না, আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে 1% বাড়ছে, যদি 1% বাড়ে তাহলে L2 ইকুয়ালস টু কি হবে স্যার, 100 L1। তাহলে স্যার আলটিমেটলি স্যার আয়তনের তো কোনো পরিবর্তন হবে না, দৈর্ঘ্য আর প্রস্থর পরিবর্তন হচ্ছে। তাহলে স্যার L1 A1 ইকুয়ালস টু L2 A2, কারণ আয়তন স্যার অপরিবর্তিত। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি স্যার, L1 বাই L2 ইকুয়ালস টু A2 বাই A1। তাহলে স্যার যেহেতু আমাদের কি আছে L2 বাই L1 ইকুয়ালস টু 101/100, তাহলে L1 বাই L2 কি হবে স্যার, 100/101। তাহলে A2 বাই A1 ইকুয়ালস টু কি হবে স্যার, 100/101। তাহলে স্যার এখন হচ্ছে R2 বাই R1 কে করে দেখি। তাহলে R2 বাই R1 আমি করলাম, R2 বাই R1 করলে রো রো কেটে গেল, এখানে রো কেটে গেল। তাহলে স্যার থাকলো কি L2 বাই L1 ইন্টু A1 বাই A2। স্যার L2 বাই A1 আমরা পেয়েছিলাম কত, 101/100। তাহলে এই যে 101/100, স্যার যদি L2 বাই L1 101/100 হয়, এখানে কি ছিল আমাদের L1 বাই L2 ইকুয়ালস টু A2 বাই A1, তার মানে কি স্যার L2 বাই L1 ইকুয়ালস টু কি আসবে, A1 বাই A2। স্যার A1 বাই A2 তো আছে স্যার, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী পাবো, 101/100ই তো পাবো স্যার। 101-এর সঙ্গে 101 গুণ করলে আমরা কী পাচ্ছি, 10,201 পাচ্ছি। আর স্যার 100 ইন্টু 100 করলে পরে আমরা কী পাচ্ছি, 10,000 পাচ্ছি। তাহলে আমাদের আসছে কত, 1.012 ইন্টু R1। তাহলে স্যার আমাদের ডেল্টা আর অতটুকু পরিবর্তন কতটুকু হচ্ছে, 0.02। তাহলে স্যার পার্সেন্টেজ কত হবে, এটাকে 100 দিয়ে গুণ করলে 2.01%, অর্থাৎ স্যার 2% আমরা বলতে পারি। তাহলে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পরিবর্তন কতটুকু আসবে, 2%।
ওকে। ওকে, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে না স্যার, 4 নম্বর কোশ্চেনে বলছে এ ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ পাঠালে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র বি, তাহলে বলছে কুণ্ডলীর অক্ষের উপর কেন্দ্র থেকে √3a দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত হবে। আচ্ছা, সলিউশনের ক্ষেত্রে আমরা চলে আসি। সলিউশন এখানে দেওয়া আছে কি স্যার, এই একটা বৃত্তাকার কুণ্ডলী আছে যার কেন্দ্রে কি হচ্ছে আমার বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে। এখন স্যার এই কুণ্ডলী থেকে যদি আমার এক্স দূরে, এক্সটা কত স্যার, √3a, এক্স দূরে এইখানে একটা বিন্দু আছে যেটা স্যার √3a দূরত্বে অবস্থান করছে। স্যার এই বিন্দুতে আমাকে বি বার করতে বলেছে। তাহলে স্যার সেন্টারের জন্য আমরা ফর্মুলা কি জানি, বি ইকুয়ালস টু μ0I/2r, যেখানে আর হচ্ছে রেডিয়াস, আর রেডিয়াসের ভ্যালু কত, এ বসিয়ে দিয়েছি। তাহলে স্যার এইটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি। এইটা ইকুয়ালস টু স্যার আমরা এ পাচ্ছি। ওকে। আচ্ছা স্যার, নেক্সট হচ্ছে কি এইখানে বি এ অ্যাক্সিয়াল পজিশনের জন্য, অর্থাৎ এই যে অ্যাক্সিসের উপরে কোনো বিন্দুর জন্য, সেইখানে আমরা কি পাবো স্যার, ফর্মুলা বি এ ইকুয়ালস টু μ0I r²/2 + x²² স্যার এখানে আরটা কি ব্যাসার্ধ আর এক্সটা কি স্যার কেন্দ্র থেকে অক্ষের উপরে অবস্থিত বিন্দুর দূরত্ব। ওকে, তাহলে স্যার এখানে কি হচ্ছে, আমাদের আর এর জায়গাতে আমরা এ বসিয়ে দিয়েছি, এক্স এর জায়গাতে আমরা √3a বসিয়েছি, ক্যালকুলেশন করেছি স্যার, ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি, এরকম একটা ক্যালকুলেশন পেয়েছি। স্যার এটাকে যদি আমরা মডিফাইড করি, আচ্ছা এখানে ক্যালকুলেশনটা একবার দেখে নিই তবু। আর এর জায়গাতে এ যদি বসানো হয় তাহলে a², আর এক্স এর জায়গাতে যদি √3a বসানো হয় তাহলে কি হচ্ছে √3a এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে √3a এর হোল স্কোয়ার করলে পরে কি আসবে, 3a², তাহলে 3a² + a² 4a², তাহলে 4a² এর √3 হোল টু দি পাওয়ার 3/2। ওকে। আচ্ছা স্যার, এখানে কি হচ্ছে, এটা মানে কি স্যার, কিউব করে তাকে রুট করা, কিউব করে তাকে রুট করা। এই যে হোল টু দি পাওয়ার 3/2 মানে স্যার কিউব করে তাকে রুট করা। ওকে, তাহলে আমরা কি করলাম, কিউব করে তারপরে রুট করব। তাহলে এখানে কি গল্প আসছে না স্যার, এইখানে যেটা কিউব করছি, তাহলে 4-এর কিউব করলে স্যার 64, 64-র বর্গমূল করলে স্যার 8, তাহলে 8কে আমরা বাইরে নিয়ে নিয়েছি স্যার, এই যে 8 বাইরে চলে এসছে। স্যার a² হোল টু দি পাওয়ার 3 মানে কি হচ্ছে a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6কে যদি বর্গমূল করি স্যার তাহলে কি পাবো, a কিউব পাবো। তাহলে স্যার এখানে a² আর এখানে a কিউব কি হচ্ছে স্যার, কেটে যাচ্ছে, তাহলে a থাকছে স্যার নিচে। তাহলে স্যার এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি পাবো, μ0I/2a × 1/8 সাজিয়ে লিখলাম। স্যার এইটা মানেই তো স্যার এই যে এইটা বি, তাহলে স্যার এইটা মানে যদি আমাদের এখানে বি হয় তাহলে কি আসবে স্যার, বি × 1/8, তার মানে কত হবে স্যার, b/8 হবে। তাহলে স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে না স্যার, অক্ষের উপরে কোনো দূরত্ব কত, √3a দূরত্বে যদি আমরা কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করি সেটা কত হবে স্যার, b/8 হবে। স্যার এবার পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে আসি। পরবর্তী কোশ্চেনে আমাদের এখানে কি বলেছে, আচ্ছা তাহলে এটার অ্যান্সার আমাদের আসলো কত, b/8। পরের কোশ্চেন এখানে বলেছে কোনো স্থানের বিচ্যুতি কোণ 20 ডিগ্রি ইস্ট, নো কম্পাস ওই স্থানে পূর্ব দিক নির্দেশ করলে প্রকৃতপক্ষে সেটি কোন দিককে নির্দেশ করছে। এটার অ্যান্সার হবে আমাদের কি, পূর্ব দিকের দক্ষিণে। কারণ কি আমরা যদি দেখি বিচ্যুতি কোণ কাকে বলে না স্যার, বিচ্যুতি কোণ হচ্ছে কি ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ। ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতল পরস্পরের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলি, তাদেরকে বলা হয় কি বিচ্যুতি কোণ। তাহলে এখানে আমরা যদি ডায়াগ্রামটা দেখি তাহলে সেই ডায়াগ্রামটা হচ্ছে এরকম হবে, এই যে এটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল, এই যে মাঝখান বরাবর, আর এই দিকটা হচ্ছে কি আমাদের চৌম্বক মধ্যতল। এখানে চৌম্বক মধ্যতল থেকে উত্তর মেরুটা ভৌগোলিক মধ্যতল থেকে কি হচ্ছে সামান্য পশ্চিম দিকে চেপে হয়। যদি এটা পশ্চিম দিকে চেপে আসে তাহলে দক্ষিণ মেরুটা কোন দিকে চেপে আসবে, পূর্ব দিকে। আমাদেরকে কি নির্দেশ করছে, 20 ডিগ্রি ইস্ট, পূর্ব দিকে। তার মানে কি পূর্ব দিক কোনটাকে নির্দেশ করছে, এই দিকটা। তার মানে কি চৌম্বক মধ্যতল অনুসারে কোনটা পূর্ব দিক, কোন দিকটা পূর্ব দিক হবে, এই দিকটা। তাহলে কি সেটা কি সামান্য পরিমাণে সরে আসেনি দক্ষিণ থেকে, অরিজিনাল যে দক্ষিণ। তাহলে ভৌগোলিক মধ্যতলের যে দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিক থেকে কিন্তু সামান্য পরিমাণে কি হচ্ছে পূর্ব দিকে সরে, অর্থাৎ 20 ডিগ্রি ইস্ট বললে পরে আমরা কি বুঝবো, দক্ষিণ দিকে চেপে, পূর্ব দিকে 20 ডিগ্রি দক্ষিণ। ওকে, তাহলে স্যার এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা, যেটা আমরা দেখলাম কি পূর্ব দিকে 20 ডিগ্রি দক্ষিণে। ওকে, এখন বলছি কি দুটি বাতির ক্ষমতা P1 ও P2 যদি তাদের দুজনকে আমরা সমান্তরালভাবে সমান্তরাল সমবায়ে ভি ভোল্ট মেইনসে যুক্ত করি তাহলে মোট ক্ষমতা কত হবে। আচ্ছা স্যার, ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা আমরা কি জানি, পি ইকুয়ালস টু 1/f। কত স্যার, পি ইকুয়ালস টু 1/f। তাহলে স্যার এখানে P1 ইকুয়ালস টু কত হবে, 1/f1। তাহলে স্যার P1 ইকুয়ালস টু কত হবে, 1/f1। আর স্যার P2 ইকুয়ালস টু কত হবে না 1/f2। তাহলে স্যার আমরা লিখছি
তাহলে এখানে আসছে স্যার P1 ইকুয়ালস টু 1/F1 এবং P2 ইকুয়ালস টু স্যার 1/F2। এখন দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ওহো সরি সরি সরি, আমরা ফোকাসে চলে গেছিলাম। সরি, লাইটের পার্টে চলে গেছিলাম। আচ্ছা, তাহলে এখানে কি আছে, ক্ষমতা হচ্ছে কি স্যার, আমরা জানি P ইকুয়ালস টু V²/R। এখন স্যার দুটোর ক্ষেত্রে আমরা কি জানি ফর্মুলা, তাহলে কি হবে, P1 ইকুয়ালস টু V²/R1। তাহলে স্যার আমাদের অ্যান্সার কি আসছে, P1 ইকুয়ালস টু V²/R1 এবং P2 ইকুয়ালস টু V²/R2। যেহেতু সমান্তরাল সমবায় যুক্ত করছি, তার মানে কি উভয়ের জন্য কিন্তু বিভব পার্থক্য সেম থাকবে। তাহলে যদি বিভব পার্থক্য সেম থাকে তাহলে কি হচ্ছে, এখানে V²/R1 আর এদিকে হবে V²/R2। এখন এই দুজনকে কি করছি, আমরা দুজনেরই কি হচ্ছে R1কে বের করে নিলাম। তাহলে আমরা কি করছি, এখন R1 R2 দুটোকে বের করে নেওয়ার পর তাদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করব। সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তাহলে টোটাল রোধ কত হবে, তুল্য রোধ 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। এখন আমি উভয় দিকে কি করছি, V²কে গুণ করে দিচ্ছি। কি করছি স্যার, V²কে গুণ করে দিচ্ছি। স্যার যদি V²কে উভয় দিকে আমি গুণ করে দিই তাহলে সেখানে কি আসবে, V²কে যদি স্যার আমি উভয় দিকে গুণ করে দিই, V²কে যদি আমরা উভয় দিকে গুণ করে দিই তাহলে কি আসবে স্যার, আমাদের এখানে V²/R, V²/R1, V²/R2। ওকে, তাহলে এইটা কি হবে, আমাদের P হয়ে যাবে স্যার, এটা আমাদের P হয়ে যাবে। এটা স্যার আমাদের P1 হবে, আর এটা স্যার আমাদের P2 হবে। তার মানে কি আসবে স্যার, P1 ইকুয়ালস টু P1 প্লাস P2 হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে স্যার, না P ইকুয়ালস টু P1 প্লাস P2। তাহলে আমাদের তুল্য, তাহলে দুটোকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে স্যার তাদের মোট ক্ষমতা হবে কি, P ইকুয়ালস টু P1 প্লাস P2, P1 প্লাস P2। ওকে স্যার, তাহলে আমাদের এখানে অ্যান্সার আমরা যেটা দেখতে পাচ্ছি কোনটা, ফার্স্ট অপশন স্যার, মোট ক্ষমতা কত হবে, P1 প্লাস P2 হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন। এখানে কোশ্চেনে কি বলছে আমাদেরকে, বলছে কোনো স্থানের বিনতি কোণ 30 ডিগ্রি, যদি চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ H হয় তখন চৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য হবে। তাহলে মোট প্রাবল্য কত? আচ্ছা, আমরা জানি বিনতি কোণ হচ্ছে থিটা দিয়ে আমরা প্রকাশ করছি, তাহলে থিটা ইকুয়ালস টু কত স্যার, 30 ডিগ্রি। আমি ধরছি ভূচৌম্বক ক্ষেত্রের মোট ক্ষেত্র প্রাবল্য কত, B। তাহলে স্যার অনুভূমিক উপাংশ কত হবে, B cos থিটা। কত হবে স্যার, B cos থিটা হবে। তাহলে স্যার এখানে B cos থিটা ইকুয়ালস টু স্যার কত বলে দিয়েছে আমাদেরকে, না স্যার আমাকে কোশ্চেনে বলে দিয়েছে H। তাহলে স্যার B এখানে cos থিটার ভ্যালু কত, এখানে cos থিটার ভ্যালু কত না, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি B cos থিটা ইকুয়ালস টু H। তাহলে এখানে B cos 30, তাহলে B cos 30 ইকুয়ালস টু H। তাহলে B ইকুয়ালস টু কি আসবে স্যার, H বাই cos 30। B ইকুয়ালস টু আসবে H বাই cos 30। B ইকুয়ালস টু H বাই cos 30। cos 30 ভ্যালু কত হবে স্যার, √3/2। তাহলে এখানে স্যার H বাই √3 আর উপরে স্যার 2 চলে যাবে, তার মানে কি আসবে স্যার 2H বাই √3। কত আসবে স্যার, 2H বাই √3। তাহলে আমাদের স্যার অ্যান্সার হবে কি, B ইকুয়ালস টু 2H বাই √3। অর্থাৎ স্যার ভূচৌম্বক ক্ষেত্র প্রাবল্য, মোট ভূচৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, 2H বাই √3 সঙ্গে সমান হবে। তাহলে স্যার এখানে আমাদের অ্যান্সার কোনটা, বি অপশন। পরের কোশ্চেনের দিকে যদি আমরা যাই স্যার, পরের কোশ্চেন আমাদেরকে কি বলেছে, পরের কোশ্চেন বলছে সিল্ক দিয়ে কোনো কাচদণ্ডকে ঘষলে কাচদণ্ডে উৎপন্ন আধান হবে, কাচদণ্ডে যে পরিমাণ আধান উৎপন্ন হবে সেটা কত হবে, সেটা কি হবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, না ধনাত্মক ও ঋণাত্মক দুটোই হবে, নাকি কোনো আধানই উৎপন্ন হবে না, কোন ঘটনা? আমরা কি জানি, দুটো বস্তুকে সে
কুপরিবাহ বা সুপরিবাহী হোক, তাদেরকে যদি আমরা ঘর্ষণ করি তাহলে ঘর্ষণ প্রক্রিয়ার দ্বারা কিন্তু সেখানে আমরা ইলেকট্রিফিকেশন বা আধান প্রস্তুত করতে আমরা সক্ষম হব। তাহলে স্যার এখন কথা হচ্ছে যে এখানে আমরা যে সিল্ক দণ্ড দ্বারা আমরা ঘষছি, ঘর্ষণের ফলে আমরা কোন ধরনের আধান প্রস্তুত করতে পারবো। এর জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে কি না স্যার, তড়িৎ স্থির তড়িৎ শ্রেণী, যেটা কি বলা হয় স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বলা হয়, যেটাকে আমরা কি বলবো স্যার, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বলে থাকি। স্যার এই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ আমরা যদি দেখি তাহলে এখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ একটা লিখেছি। কি হচ্ছে স্যার, এখানে বলা আছে কি স্যার, এই যে উপর থেকে নিচের দিকে আমরা যখন নামবো তো উপরে আর নিচে যে দুটো বস্তুকে নিয়ে আমরা ঘর্ষণ করব, সেখানে কি হচ্ছে উপরের বস্তুটা সবসময় ধনাত্মক হবে, নিচের বস্তুটা সবসময় ঋণাত্মক হবে। যেমনভাবে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী পড়েছি, সেখানে কেমিস্ট্রিতে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কি হয় যে যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের মৌলটা জারণ বিক্রিয়া দেখায় আর নিচের মৌলটা বিজারণ বিক্রিয়া দেখায়, ঠিক এখানেও তাই। এখানে কি হচ্ছে যে স্থির তড়িৎ শ্রেণীটা আছে, সেখানে কি হচ্ছে স্যার, উপরে যে মৌলটা অবস্থান করবে সেইটার সঙ্গে নিচেরটা যদি ঘর্ষণ করা হয় তাহলে উপরেরটা স্যার ধনাত্মক আধান যুক্ত হবে আর নিচেরটা স্যার ঋণাত্মক আধান যুক্ত হবে। তাহলে স্যার এখানে গ্লাস আছে উপরে, গ্লাস মানে কাঁচ, আর এখানে স্যার সিল্ক আছে নিচে, সিল্ক হচ্ছে স্যার রেশম। তাহলে স্যার এদের দুজনের ঘর্ষণের ফলে কি হচ্ছে, গ্লাস বা কাঁচদণ্ড স্যার সবসময় ধনাত্মক আধান লাভ করবে আর সিল্ক বা রেশম স্যার সবসময় ঋণাত্মক আধান লাভ করবে। তাহলে স্যার আমাদের কোশ্চেন অনুসারে আমাদের সিল্ক যেটা লাভ করবে সেটা কি হবে স্যার, ঋণাত্মক আধান লাভ করবে। কি স্যার, ঋণাত্মক আধান লাভ করবে। তাহলে স্যার আমরা এখানে কোশ্চেনের অ্যান্সার কি লিখতে পারি, ঋণাত্মক আধান। ওকে, তাহলে সেকেন্ড অপশন অ্যান্সার হবে। স্যার পরের কোশ্চেনে কি বলছে, 1.5 প্রতিসারাঙ্কের একটি লেন্সকে 1.5 প্রতিসারাঙ্কের একটি মাধ্যমে রাখা হলো, ওই মাধ্যম সাপেক্ষে লেন্সের বর্তমান প্রতিসারাঙ্ক কত হবে। কোশ্চেনটা আমাকে যেটা দিয়েছে এটা আপেক্ষিক প্রতিসারাঙ্ক নির্ণয় করতে বলেছে। আপেক্ষিক প্রতিসারাঙ্ক কি স্যার, না একটা মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের যে প্রতিসারাঙ্ক সেটাকেই বলা হয় কি আপেক্ষিক প্রতিসারাঙ্ক। তাহলে আমাকে এখানে কি করতে হবে স্যার, আপেক্ষিক প্রতিসারাঙ্ক নির্ণয় করতে হবে। স্যার আমরা কি জানি ফর্মুলা, আমরা জানি স্যার মিউ, যারটা বের করতে হবে, কাকে বের করতে বলেছে না, লেন্সের বার করতে বলেছে, তাকে আমরা ডান দিকে রাখবো। যার প্রতিসারাঙ্ক বের করতে বলা হবে তাকে আমরা স্যার ডান দিকে রাখবো। তাহলে স্যার কি হবে আমাদের এখানে, মিউ এল। তাহলে স্যার আমাদের এখানে কি হচ্ছে, ডান দিকে আমরা স্যার মিউ এল রাখলাম, মিউ এল, আর বাম দিকে স্যার আমরা মিডিয়ামের সাপেক্ষে বের করবো, তাহলে মিডিয়ামকে এম দিয়ে লিখবো। তাহলে স্যার এমটা থাকবে আমাদের কোন দিকে, বাম দিকে থাকবে। ওকে, তাহলে স্যার আমাদের যেটা ফর্মুলা আসবে সেটা কি আসবে স্যার, না মিউ এল বাই মিউ এম হবে। কি হবে স্যার, মিউ এল বাই মিউ এম। তাহলে স্যার আমরা যদি এটাকে লিখি মিউ এল এম, তাহলে কি আসবে স্যার, মিউ এল বাই মিউ এম। এখন স্যার লেন্সের প্রতিসারাঙ্ক কত স্যার, 1.5। লেন্সের প্রতিসারাঙ্ক কত স্যার, 1.5। আবার স্যার মিডিয়ামের প্রতিসারাঙ্ক কত, তাহলেও স্যার 1.5। তাহলে স্যার দুটোই যদি 1.5 হয় তাহলে স্যার আমরা কি লিখতে পারি, 1.5 বাই 1.5, আলটিমেটলি কত আসবে স্যার, 1। তাহলে স্যার 1.5 বাই 1.5 করলে কত আসবে স্যার, 1। তার মানে স্যার ওই মাধ্যমের সাপেক্ষে লেন্সের বর্তমান প্রতিসারাঙ্ক কত হবে, 1। তাহলে আমাদের অ্যান্সার হবে স্যার লাস্ট অপশন, 1। আচ্ছা স্যার পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি, বলছে একটি নববীক্ষণ লেন্সে দুটির ক্ষমতা, একটি নববীক্ষণ যন্ত্রে আমরা জানি স্যার দুটো লেন্স থাকে, একটাকে বলা হয় অভিলক্ষ আর একটাকে বলা হয় অভিনেত্র। স্যার আমাকে দুটো লেন্সের যে ক্ষমতা সেটা বলে দিয়েছে, একটা হচ্ছে 0.5 ডায়োপ্টার আর একটা স্যার বলেছে 20 ডায়োপ্টার। একটা বলেছে স্যার 0.5 ডায়োপ্টার আর একটা বলেছে স্যার 20 ডায়োপ্টার। এখন হচ্ছে কথা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, লেন্সের যে দুটো নববীক্ষণের যে দুটি লেন্স আছে অভিলক্ষ আর অভিনেত্র, তাদের আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছে কত, 0.5 ডায়োপ্টার আর একটা বলেছে 20 ডায়োপ্টার। এখন কথা হচ্ছে স্যার কার ক্ষমতা বেশি হবে কার ক্ষমতা কম হবে, অভিলক্ষ নাকি স্যার অভিনেত্র, সেটা আমরা কি করে জানবো স্যার, না আমি এখানে সলিউশন পেপারে সেটাকে লিখে দিয়েছি যে আমরা জানি স্যার সবসময় অভিলক্ষের কিন্তু ফোকাসটা বড় হবে অভিনেত্রের তুলনায়, অভিলক্ষের ফোকাস স্যার সবসময় অভিনেত্রের তুলনায় বড় হবে। স্যার এখানে যদি অভিলক্ষের ফোকাস বড় হয়, আমরা কি জানি ফোকাসের সঙ্গে ক্ষমতার কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে স্যার কি হবে, অভিলক্ষের ক্ষমতা কিন্তু স্যার কম হবে আর অভিনেত্রের ক্ষমতা কিন্তু স্যার বেশি হবে। তার মানে স্যার যেটা 20 ডায়োপ্টার সেটা কার স্যার, অভিনেত্রের স্যার ক্ষমতা। তাহলে স্যার আমরা কি জানি ফর্মুলা বিবর্ধনের ক্ষেত্রে, স্যার বিবর্ধনের ক্ষেত্রে আমরা জানি FO বাই FE, FO বাই FE। তাহলে স্যার সম্পর্ক কি আসবে, PE বাই PO,
কি আসবে স্যার পিই বাই পিও। স্যার পিই কত 20 আর পিও কত স্যার 0.5, তাহলে 20/0.5 করলে কত আসবে স্যার 40। তাহলে স্যার আমাদের এখানে অ্যান্সার যেটা আসছে সেটা কত 40। তাহলে স্যার বিবর্ধন কত হবে 40। ওকে, তাহলে স্যার এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত পেলাম আমরা স্যার 40 অ্যান্সার পেলাম। আমরা এই কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার কত পেলাম স্যার 40। ওকে, তাহলে স্যার এখানে আমাদের ফার্স্ট অ্যান্সার হবে। তারপরে কি বলছি স্যার, দূরবীক্ষণের অভিনেত্রীর ফোকাস যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি হবে, বিবর্ধন ক্ষমতা কি হবে। একটু আগে আমরা দেখে আসলাম কি স্যার, বিবর্ধন এম ইকুয়ালস টু কি হবে স্যার এফ ও বাই এফ ই। বিবর্ধন স্যার এম ইকুয়ালস টু এফ ও বাই এফ ই। স্যার এফ ই এটাকে যদি ডবল করি তাহলে কি হবে স্যার এম অর্ধেক হয়ে যাবে। তাহলে স্যার আমাদের এখানে অ্যান্সার কি হবে এম বাই টু হবে। এখানে স্যার আমাদের অ্যান্সার কি হবে এম বাই টু। ওকে, তাহলে স্যার এই গেল আমাদের 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। স্যার 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি অর্ধ পরিবাহীর পরিবাহিতার জন্য দায়ী কে। মানে পরিবাহিতার জন্য দায়ী বলতে মানে আধান বাহক হিসেবে কাকে আমরা ব্যবহার করি। তো বলছি কি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা আধান বাহক হিসেবে কি জানি, দুজন উপস্থিত থাকে কে কে স্যার, ইলেকট্রন এবং হোল উভয়ই কিন্তু কি হচ্ছে স্যার আধান বাহক হিসেবে কাজ করবে। পরে স্যার 13 নম্বর কোশ্চেনের দিকে যদি যাই, সেখানে কি বলছে না, পিএন সংযোগের সম্মুখ বায়াসের বৈশিষ্ট্য লেখচিত্রটি হলো। তাহলে পিএন সংযোগের সম্মুখ বায়াসের বৈশিষ্ট্য লেখচিত্র কোনটি। আমরা জানি কি আইভি এর যে লেখচিত্রটা হয় সেটা কিরকম প্রকৃতির হয় স্যার, না এই যে আমরা নিচের সলিউশন পেপারে দিয়ে রেখেছি সেরকমটাই হয়ে থাকে। সেখানে কি হয় স্যার, না বিপরীত যে কারেন্টটা হয় সেটা কিন্তু একটু ঋণাত্মক টাইপসের হয়, তারপর স্যার সেটা কি হচ্ছে ক্রমশ বাড়তে বাড়তে স্যার তারপরে ধনাত্মক অভিমুখে যায়। তাহলে স্যার এইটা হচ্ছে আমাদের লেখচিত্র, অ্যাকচুয়াল এটা এরকমটাই হয়ে থাকে। পরবর্তীতে স্যার আমাদের এখানে গ্রাফ যেটা দিয়েছে সেটা আমরা দেখবো সেই অনুসারে কোনটা আছে। তাহলে আমাদের এরকম গ্রাফ তো এখানে স্যার দেওয়া নেই, গ্রাফ কোনটা আছে স্যার বি অপশনে যে গ্রাফটা আছে অনেকটা স্যার ওই রকমই গ্রাফকে নির্দেশ করছে। তাহলে স্যার আমাদের এখানে 13-র অ্যান্সারটা কি হবে স্যার বি হবে। ওকে স্যার, তাহলে কি হচ্ছে 12-র অ্যান্সার হলো সি আর 13-র অ্যান্সার হলো বি। স্যার এবার 14 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। বলছি 14 নম্বর কোশ্চেনে কি বলছে স্যার, বাইপোলার জাংশন ট্রানজিস্টার যেটা আছে সেখানে সর্বাধিক এবং সর্বনিম্ন ডোপিং। আমরা জানি কি না এই যে ট্রানজিস্টার সেটা দু রকমের হয়, এটা হচ্ছে এনপিএন আর এটা হচ্ছে পিএনপি। মানে স্যার এটা বিশুদ্ধ তো নয়, কি আছে স্যার অবিশুদ্ধ। স্যার অবিশুদ্ধের ক্ষেত্রে আমরা কি জানি ডোপিং করেই তৈরি করা হয়ে থাকে। তাহলে স্যার এখানে ডোপিং এর মাত্রা কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না, তিনজনের তিন রকম হয়। স্যার সেখানে আমরা কি জানি সব থেকে কার ডোপিং এর মাত্রা বেশি হয়, সেখানে বেশি হয় স্যার নিশ্চারকের সব থেকে বেশি হবে আর ভূমির সব থেকে কম হবে। আমরা যদি এখানে ডায়াগ্রামটাকে দেখি যেখানে আমরা দিয়ে রেখেছি, স্যার এখানে ডায়াগ্রাম যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি এই যে ই ফর এমিটার বা নিশ্চারক সেটা কিন্তু সব থেকে বেশি পুরু, আর স্যার বি ফর বায়াস বায়াস বলছি বেস, এটা কিন্তু সব থেকে সরু, আর সি ফর কালেক্টর কি আছে এতে দুজনের মাঝামাঝি। তাহলে স্যার সব থেকে বেশি ডোপিং করা হবে কাকে, নিঃসারককে, আর সব থেকে কম ডোপিং করা হবে কাকে স্যার ভূমিকে। তাহলে স্যার এই হচ্ছে আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার। তাহলে স্যার আমরা মডেল কোশ্চেন 5 ফিজিক্সের এমসিকিউ এর 14টা এমসিকিউ কোশ্চেন আমরা এখানে সলভ করলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করতে থাকবে। অল দ্য ভেরি বেস্ট, বাই।